গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস অগ্নিপুত্র পর্ব ১। গভীর রাত্রের অন্ধকারে জঙ্গলের মধ্যে রেললাইনের পাশে দুটি যুবক ডিনামাইট হাতে নিয়ে বসে আছে। একটু দূরেই আড়ালে অপেক্ষা করছে মৃত্যু। দূরে কাছে নগর, পল্লী এখনো ঘুমন্ত। বাতাস ছড়িয়ে যায় নিশীথ কুসুমের ঘ্রাণ। হঠাৎ ডেকে ওঠা রাতচরা পাখি। আকাশ ছড়িয়ে আছে আকাশে আকাশে। কত মায়ার মোহ দিয়ে ঘেরা এই জীবন। তবু কেন ওই যুবক দুটি স্বেচ্ছায় মৃত্যুর এত কাছাকাছি গিয়ে বসে আছে? একজন নবীন কিশোর, বাড়িতে রয়েছে তার স্নেহময় বাবা ও মা এবং ভাই বোন, আত্মীয় স্বজনে ঘেরা একটা শান্তির সুখের সংসার। যখন যা খুশি সে চেয়েছে এবং পেয়েছে। তবু কেন উষ্ণ কোমল বিছানা ছেড়ে সে একদিন গৃহত্যাগ করে? কি তার জ্বালা! ফাঁসির আগে কারাগার থেকে একটি ছেলে তার মাকে চিঠি লিখেছিল, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আজ চারদিকে চেয়ে দেখো, লক্ষ লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয় অমর হয়ে, বন্দে মাতরম। কোথা থেকে সে পেয়েছিল এই মৃত্যুঞ্জয়ী আশাবাদ? ব্যক্তিগত জীবনের সুখ সদ্ভোগ সব ওরা বিসর্জন দিতে পেরেছিল এদেশের শৃঙ্খল মোচনের জন্য। বিদেশি শাসকের নিপীড়ন ও পরাধীনতার গ্লানি ওদের এক মুহূর্ত শান্তি দেয়নি। জননীর চেয়েও বড় করে দেখেছে জন্মভূমিকে। প্রভাতের ফিনিক্স পাখি যেমন অগ্নিতে আত্মহুতি দিয়েও সে ভস্ম রাশি থেকে পূর্ণজীবন পায়, সেই রকম এইসব দুঃসাহসী মহৎ প্রাণেরও মৃত্যু নেই। আর সবকিছু তুচ্ছ করে তারা বারবার ফিরে আসতে চেয়েছে এই ধুলোমাটির স্বর্গে। শুধু জানি, যে শুনেছে কানে কানে তাহার আহ্বান গীত। ছুটেছে সে নির্ভীক পরাণে, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন। নির্যাতিত লয়েছে সে বক্ষপাতী, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীদের মতো। পলাশির যুদ্ধে ভারতবর্ষে নেমে এলো পরাধীনতার শৃঙ্খল, কিন্তু সেদিন থেকেই আবার জাগ্রত হয়েছিল স্বাধীনতার বাসনা। যুদ্ধে হেরেছে, কিন্তু সেই জাতির আত্মা মরে যায়নি। মনের মধ্যে সবসময় গুঞ্জরিত হয়েছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। বিরোধের ধুম পুঞ্জীভূত হচ্ছিল অনেক দিন ধরে। লর্ড ডালহৌসির আমল হল বিস্ফোরণ। ডালহৌসি তো নিমিত্ত মাত্র। সভ্যতার ইতিহাসের মধ্যে যে সত্যের শিখা আছে, সেই আগুন একদিন জ্বলে উঠবেই। আগুন জ্বলে উঠল 3 দিক থেকে। বন্দুকের বুলেটে গরু ও শুয়োরের চর্বি মেশানো ছিল বলে উত্তেজিত হয়ে উঠল সিপাহীরা। অন্যায়ভাবে বিষয় সম্পত্তি কেড়ে নেবার জন্য দেশীয় রাজারা ক্ষুব্ধ। জনসাধারণ ক্ষিপ্ত হয়ে গেল অর্থনৈতিক শোষণে। শেষের কারণটি এক হিসাবে সবচেয়ে বড়। সেই সময় বিলেতে বসে কার্ল মার্কস সাহেব পুঙ্খানুপুঙ্খভাবে তা বিশ্লেষণ করে দেখিয়েছেন। তিনি বলেছেন, যারা ভারতবর্ষ আগে যত অত্যাচার সহ্য করেছে, ব্রিটিশের অত্যাচার তার শত শত গুণ বেশি। ভারতের এই প্রথম স্বাধীনতা যুদ্ধ, যাতে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে লড়েছে। প্রত্যেক ভারতবাসীর ভাই। সেই যুদ্ধকে ইংরেজ ঐতিহাসিকরা সুচতুর কৌশলে শুধু তুচ্ছ সিপাহী বিদ্রোহ নাম দিতে চেয়েছিল, কিন্তু ইংল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী ডিসরেলি স্বয়ং বলেছিলেন, এ বিদ্রোহ নয়, স্বাধীনতার লড়াই। সে তথ্য এখনো পাওয়া যাবে বিলেতের পার্লামেন্টের রেকর্ডে, পাওয়া যাবে কার্ল মার্কসের বইতে। কার্ল মার্কস তখন ইংল্যান্ডে একজন সাংবাদিক।
এই যুদ্ধের ফলাফল জানবার জন্য তিনি প্রতিদিন উদগ্রীব হয়ে থাকতেন। এই পবিত্র মহাযুদ্ধের প্রথম নেতা বিঠোরের নানা সাহেব, বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব দেশের সমস্ত শক্তি সংঘবদ্ধ করার জন্য চিঠি লিখলেন বিভিন্ন রাজা ও নবাবদের। গোপনে দেখা করলেন অনেকের সঙ্গে। তিনি তার ওয়াজিরে আজম আজিমুল্লাহ খানকে বিলেতে পাঠিয়েছিলেন। আজিমুল্লাহ খান ধুরন্ধর লোক। সব দেখে শুনে এসে তিনি জানালেন, ইংরেজরা শুধু ব্যবসার মতলবে আসেনি, এরা রাজ্য শাসন করতে চায়। বণিকের মানদণ্ড পোহালের সর্বরই দেখা গেল রাজদণ্ড রূপে। অতএব যুদ্ধ ছাড়া পথ নেই। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের প্রতি জানানো হলো আনুগত্য। 31শে মে 1857। সেদিন শুরু হবে দেশ জুড়ে একসঙ্গে লড়াই। সিপাহীদের বারাকে বারাকে ভিখিরি আর সন্ন্যাসী আর ফকিরেরা নিয়ে যায় হাতে গড়া রুটি আর রক্তকমল। তারা সেই রুটি একটুখানি ছিঁড়ে খায় ফুলের গন্ধ শোকে। দেশমাতার জন্য তখনই শপথ নেওয়া হয়ে যায়। কিন্তু নির্দিষ্ট দিনের আগেই কলকাতার কাছে বারাকপুরে 34 নম্বর রেজিমেন্টের এক সিপাহী লাগিয়ে দিল তুলকালাম কাণ্ড। 29শে মার্চ প্যারেড গ্রাউন্ডে সিপাহীরা রোজকার মতো জমায়েত হয়েছে। হঠাৎ গুলি ভরা বন্দুক উঁচুতে তুলে মঙ্গল পাণ্ডে বলল, ভাইও উঠো, मैं आपको भारत माता का सौगंध दिलाता हूं। आजादी पुकार रही है, हम हमारे दागाबाज दुश्मन को खत्म कर दे, इसलिए उठो। মঙ্গল পাণ্ডের কথা শুনে অন্য সিপাহীরা উত্তেজিত কিন্তু বিমূঢ়। এ ওর মুখের দিকে তাকাচ্ছে। সে সময় সার্জেন্ট মেজর হিউসন বিপদের গন্ধ পেয়ে তাড়াতাড়ি হুকুম দিল, সোলজার ক্যাপচার মঙ্গল পাণ্ডে। কোনো সিপাহী এগিয়ে এলো না, সবাই চুপ করে দাঁড়িয়ে। মঙ্গল পাণ্ডে সোজাসুজি ঘুরে দাঁড়ালো সার্জেন্ট মেজরের দিকে। ওর অন্তরাত্মা ওকে বলে উঠল, পাণ্ডে হিউসনকে খতম করে দাও। এক মুহূর্ত দেরি না করে বন্দুক চালালো মঙ্গল পাণ্ডে। হিউসন দরাম করে পড়ে গেল মাটিতে। তখন দূর থেকে ঘোড়া ছুটিয়ে চলে এলো লেফটেন্যান্ট। তাকে কোনো সুযোগ না দিয়ে পাণ্ডে গুলি চালিয়ে দিল সেদিকে। গুলি লাগলো ঘোড়ার গায়ে। ঘোড়া শুধু লেফটেন্যান্ট আছড়ে পড়ল মাটিতে। তাড়াতাড়ি উঠেই লেফটেন্যান্ট গুলি করে মারতে গেল পাণ্ডেকে। নিশানা ঠিক হয়নি। সে গুলি পাণ্ডের পায়েও লাগলো না। তখন দুজনে কোমর বন্ধ থেকে টেনে বার করল তলোয়ার। একজন অত্যাচারী দলের প্রতিনিধি আর একজন স্বাধীনতার সৈনিক। পাণ্ডের বলিষ্ঠ হাতের তলোয়ার ভেদ করে দিল লেফটেন্যান্টের হৃৎপিণ্ড। এরপর এলো কর্নেল হুইলার। তিনি আবার সিপাহীদের হুকুম দিলেন, ক্যাপচার হিম। সিপাহীরা এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্য। কর্নেলের হুকুম শুনে এক মুহূর্ত তারা চুপ করে রইল। পরের মুহূর্তেই বলে উঠল, আমরা কোনো ভারতীয় সিপাহীর গায়ে হাত দেব না। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল পাণ্ডে। 8ই এপ্রিল সে ফাঁসির মঞ্চে উঠে পেয়ে গেল ভারতের প্রথম শহীদের সম্মান। জন্মালে সব মানুষই একদিন না একদিন মরে, কিন্তু এই সব মানুষ অমরত্বের সিংহাসন পায়। মঙ্গল পাণ্ডের অসম সাহসিকতা দেখে ইংরেজ এমনই ধাক্কা খেয়েছিল যে এরপর তারা কোনো বিদ্রোহী সিপাহী দেখলেই বলতো, ওই আরেকজন মঙ্গল পাণ্ডে আসছে। পাণ্ডের বীরত্ব দেখে দেশের সাধারণ মানুষ বুঝতে পারল, ওই টুপিওয়ালা সাদা চামড়ার মানুষগুলো সর্বশক্তিমান নয়। এরপর বাংলায়, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ল লড়াই। 10ই মে মিরাট দখল হয়ে গেল। তখনই বিজয়ী সৈনিকেরা ছুটল দিল্লির দিকে। 11ই মে দিল্লি মুক্ত। বাহাদুর শাহ আবার স্বাধীন ভারতের সম্রাট। দেশের চতুর্দিক থেকে সৈন্যরা ইংরেজ নিধন করতে করতে এগোলো দিল্লির দিকে। সবার মুখে এক কথা, দিল্লি চলো, দিল্লি চলো। কিন্তু তখন ভারতে পাতা হয়েছে নতুন রেল লাইন। ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে ব্রিটিশ সৈন্য চলে আসতে পারে এক শহর থেকে আরেক শহরে। ইংরেজ জানে,
দিল্লি উদ্ধার করতে না পারলে সমস্ত এশিয়া থেকেই তাদের বিদায় নিতে হবে। 133 দিন মুক্ত ছিল দিল্লি নগরী। কিছুদিন মানুষ পেয়েছিল স্বাধীনতার স্বাদ। রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো মানুষ এরপর থেকে উন্মুখ হয়ে রইল সম্পূর্ণ স্বাধীনতার জন্য। দিল্লি পতনের পর বাহাদুর শাহ জাফর আশ্রয় নিয়েছিল হুমায়ুনের সমাধি ভবনে। ইংরেজ সেখান থেকে টেনে বার করল সেই ৭৮ বছরের বৃদ্ধকে। পাতলা কাপড় দিয়ে ঢাকা একটা মস্ত বড় থালা তার সামনে রেখে ব্যঙ্গ করে বলল, এই নিন জাহাপনার নজরানা। কম্পিত হাতে বৃদ্ধ সেই কাপড়ের ঢাকনা সরালেন। দেখলেন সেখানে রয়েছে তার 2 ছেলের ছিন্নমুণ্ডু। 2 হাতে মুখ ঢাকলেন ভাগ্যহীন সম্রাট কবি। তখন পাশ থেকে এক ইংরেজ দালাল তাকে বলল, অনেক বকবকানি হয়েছে, এখন নিজের যান বাঁচাবার চেষ্টা করে দেখো। ওয়ে জাফর, এখন হিন্দুস্থানের তলোয়ার ঠান্ডা হয়ে গেছে। দুমদুমায়ে দাম নেহি, আপ খায়ের মানো জান কি। এ জাফর, ঠান্ডি হুই আপতে হিন্দুস্তান কি। মুখ থেকে হাত সরিয়ে বাদশা তাকালেন সেই আবার চীনের দিকে। তারপর তিনি যা উত্তর দিয়েছিলেন, পরবর্তী 90 বছর ধরে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সে কথা মনের মধ্যে গেঁথে রেখেছে। তিনি বললেন, যতদিন দেশের প্রতি একটুও শ্রদ্ধা অবশিষ্ট থাকবে মানুষের, ততদিন পর্যন্ত আমাদের তলোয়ার লন্ডনের দিকে চলবেই। গাজিयों में बू रहेगी जब तक ईमान की, तब तो लंदन तब चलेगी तेग हिंदुस्तान की। এই মহাযুদ্ধের আগুনে যথাসর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল শ্রীমন্ত নানা সাহেব, রাও সাহেব, বালা সাহেব পেশোয়া, তাতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, মৌলভী আহমেদ শাহ, বাবু কুমার সিং, বাবা সাহেব নরগুন্দ আর হাজার হাজার নাম না জানা সিপাহী। এই যুদ্ধের পরাক্রম দেখে আফগানিস্তান, পারস্য এবং এশিয়ার অন্য কয়েকটি দেশে ইংরেজের আক্রমণ পরিকল্পনা থমকে গিয়েছিল। সিপাহী যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর শুরু হলো নির্যাতন। সারা দেশ জুড়ে ইংরেজ যে নৃশংস নির্যাতন চালিয়েছে তার উদাহরণ ইতিহাসে খুব বেশি নেই। এ বর্বরতার অভিযান গোপন করার জন্য সিপাহীরা কোথায় কোথায় ইংরেজদের হত্যা করেছে, ইংরেজ লেখকেরা সেই সব কথাই ফলাও করে লিখেছে। দুঃখের বিষয়, আমাদের স্কুল পাঠ্যে ইতিহাসে এখনো সেসব কাহিনী বর্ণনা হয়। এরপর 20-25 বছর ভারতীয়রা শান্ত হয়েছিল কিন্তু ঘুমিয়ে পড়েনি। গোপনে গোপনে চলছিল প্রস্তুতি পর্ব। এই সময়ের মধ্যেও ব্যক্তিগত উদ্যোগে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে এখানে সেখানে। মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফরকে, পাঞ্জাবে রাম সিং কুকা, মণিপুরে টিকেন্দ্রজিৎ সিং, বিহারে বিরসা মুন্ডা ইতিহাসের স্মরণীয় নাম। বাসুদেব ফরকে ছিল একজন সামান্য কেরানি। অত্যাচারী ইংরেজের স্বরূপ বুঝতে পেরে তিনিও শুরু করে দিলেন স্বাধীনতার সংগ্রাম। প্রথমে তিনি আখড়া তৈরি করে যুবকদের ব্যায়াম ও অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। তারপর পার্বত্য আদিবাসীদের নিয়ে তৈরি করলেন সৈন্যবাহিনী। বিভিন্ন দিক থেকে একসঙ্গে আক্রমণ চালালেন ইংরেজদের উপর। ফরকে আমাদের জাতীয় আন্দোলনের প্রধান পথিকৃৎ। তিনি প্রথম স্বাধীন জাতীয় সরকারের স্বপ্ন দেখেছিলেন। ফরকে ইংরেজদের চোখে এতই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিলেন যে ইংরেজ তার মাথার দাম ঘোষণা করল 4000 টাকা। এই ইস্তেহার লটকে দেবার সঙ্গে সঙ্গেই ফরকে পাল্টা ইস্তেহার দিলেন যে বোম্বাইয়ের গভর্নর স্যার রিচার্ড টেম্পলের মাথা যে আনতে পারবে তাকে দেওয়া হবে 4000-এর উপরে আরও 3000 টাকা। ফরকে বিদ্যুৎ গতিতে বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়ে ইংরেজদের মনে ত্রাস সৃষ্টি করেছিলেন। হঠাৎ ধরা পড়ে গেলেন মহীশূর রাজ্যের এক মন্দিরে। ইংরেজ তাকে ভারত থেকে সরিয়ে নিয়ে এডেন বন্দরের কারাগারে আটকে রাখল। সেখান থেকেও পালাবার চেষ্টা করেছিলেন ফরকে, আবার ধরা পড়ে গেলেন। শেষ পর্যন্ত এডেনেই তার মৃত্যু হয়।
ফটকের ব্যায়ামের আখড়ায় একজন তরুণ যুবক ব্যায়াম করতে আসতেন। পরবর্তীকালে তিনি বাল গঙ্গাধর তিলক নামে ভারত বিখ্যাত হন, যাকে সকলেই বলেছিলেন বিদ্রোহী ভারতের জনক। তিলক বুঝেছিলেন যে ইংরেজদের আঘাত হানার আগে দরকার জনসংহতি। জাতীয়তাবোধ না জাগলে এ জাতি জাগবে না। মহারাষ্ট্রে তিনি প্রবর্তন করলেন শিবাজী উৎসব এবং গণেশ উৎসব। 1816 সালে এরকম এক উৎসবে তিলক সভাপতি বিভিন্ন বক্তা স্বাধীনতা সম্পর্কে বক্তৃতা দিয়ে যাচ্ছে। হঠাৎ শ্রোতাদের মধ্যে একটি যুবক দাঁড়িয়ে চেঁচিয়ে উঠে বলল, বক্তৃতা দিয়ে যারা স্বাধীনতা আনতে চায় তারা সব হিজড়ে। এক মুহূর্তের জন্য সবাই স্তম্ভিত। তারপরে সভা থেকে ছেলেটিকে বার করে দেবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। শুধু তিলক ছেলেটিকে আড়ালে ডেকে বললেন, তুমি তো সবাইকে নপুংসক বললে, কিন্তু এদেশে যদি সত্যিকারের কোনো পুরুষ মানুষ থাকতো তাহলে অত্যাচারী ইংরেজ অফিসার রান্ড এখনো বেঁচে থাকতো না। ছেলেটি এই কথা শুনে চুপচাপ চলে এলো। ছেলেটির নাম দামোদর হরি চাফেকর। দরিদ্র চিৎপাবন ব্রাহ্মণের ঘরের ছেলে, বাবা একজন কীর্তনিয়া। চাফেকররা 3 ভাই, 3 জনই বাবার সঙ্গে খোল করতেন, কীর্তন গায়, আবার গোপনে গোপনে গুপ্ত বিপ্লবী সমিতি তৈরি করেছে। গোপন ক্লাব স্থাপন করে অল্প বয়সী ছেলেদের অস্ত্র শিক্ষা দেয়। বিভিন্ন জায়গা থেকে অগ্নেয়াস্ত্র সংগ্রহ করে। কারো কাছে থেকে কোনো প্রেরণা না পেয়ে চাফেকর ভাইরা কি করে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিল তা এক বিস্ময়কর ব্যাপার। এরকম বিস্ময়কর ব্যাপার বারবার ঘটেছে বলেই এই জাত মরেনি। তিলকের চ্যালেঞ্জ গ্রহণ করল চাফেকর ভাইরা। পুনার ইংরেজ অফিসার রান্ডের অত্যাচারে সাধারণ মানুষ তখন ত্রাহি ডাক ছাড়ছে। সেই সময় মহারাষ্ট্রে গোপনে চলছে প্লেগের তাণ্ডব। তার চেয়েও ভয়াবহ র্যান্ডের তাণ্ডব। এই র্যান্ডের নিয়তি চলে গেল চাফেকরদের হাতে। 1897 সালের 22 জুলাই। সেদিন রানী ভিক্টোরিয়ার রাজত্বের হীরক জয়ন্তী। শাসক সম্প্রদায়ের মধ্যে চলছে প্রচুর আমোদ প্রমোদ আর খানাপিনা। আর সারাদিন ধরে কয়েকটি ছেলে ছায়ার মতো র্যান্ডের গাড়ির পিছন পিছনে ঘুরে তার গতিবিধি লক্ষ্য করছে। দমাদরের পরের ভাইয়ের নাম বালকৃষ্ণ। সে আরও বেশ দুঃসাহসী। একেবারে ছোট ভাই বাসুদেব, সঙ্গে আছে রানাডে আর সাথে নামে আরও 2 জন। পুনের গণেশ খিন্ডে, এখন যেখানে পুনা বিশ্ববিদ্যালয়, সেখানে ছিল গভর্নরের বাড়ি। রাত 8:30টার সময় দামোদর, বালকৃষ্ণ, রানাডে এবং সাথে 2টি পিস্তল আর 2টি তলোয়ার নিয়ে উপস্থিত হলো সেখানে। তলোয়ার 2টি পাগড়িতে মুড়ে রেখে এলো একটা গাছের পেছনে। গণেশ খিন্ডের কাছে অন্ধকারে দাঁড়িয়ে আছে ছোট ভাই বাসুদেব। র্যান্ডের গাড়ি চিনতে পারলে সে সংকেত দিবে। সংকেত আগে থেকেই ঠিক করা আছে। গোয়েন্দা আলা রে আলা। অপেক্ষা করতে করতে রাত 12টা বাজল। তখন শোনা গেল কয়েকটা গাড়ির শব্দ। কোন গাড়িটা রান্ডের তা চেনা যাচ্ছে না। বাসুদেব কোনো সংকেত দেয়নি। এদিকে বালকৃষ্ণ ছটফট করছিল। এর মধ্যে হুবহু রান্ডের গাড়ির মতন একটা গাড়ি এসে পড়ল সামনে। বালকৃষ্ণ আর দেরি না করে লাফিয়ে উঠল সেই গাড়িটার পেছনে। পিস্তল ঠুকিয়ে দিয়ে গুলি চালালো। কিন্তু এই গাড়ি ছিল লেফটেন্যান্ট আয়াস্টের। তখন চতুর্দিকে বাজি ফাটছে। স্বামীর পাশেই বসেছিলেন মিসেস আয়াস্ট। তিনি কিছুই বুঝতে পারেননি। হঠাৎ তাকিয়ে দেখেন তার স্বামীর রক্তে ভাসছে। ভয় পেয়ে তিনি কোচওয়ানকে বললেন, গাড়ি থামাও। কোচওয়ানের নাম আপ্পা গোপাল। সে ইংরেজি বোঝে না, ঘোড়াগুলোও ভয় পেয়ে গেছে। গাড়ি ছুটে বেরিয়ে গেল। কাজ ছেড়ে প্রসন্ন মুখে পিস্তলের নল মুছতে মুছতে বালকৃষ্ণ দাদার সামনে দাঁড়িয়ে কিছু বলতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে দূরে শোনা গেল, গোয়েন্দা আলারে আলা। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল দমাদর সামনের গাড়ির উপর। তার আগে ভাইকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, বাদুলাহ।
তারপর গাড়ির পেছনের পর্দা জোর করে সরিয়ে পিস্তলটা র্যান্ডের একেবারে ঘাড়ের কাছে ঠেকিয়ে পুরো পিস্তল খালি করে দিল। আর গাড়িতে ফ্রান্সিস লুই নামের আর একজন রাজপুরুষ ছিল। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। ততক্ষণে বিপ্লবীরা অদৃশ্য হয়ে গেছে। অস্ত্রশস্ত্র একটা নির্জন জায়গায় কুয়োর মধ্যে ফেলে দিয়ে মিলিয়ে গেল শহরের ভিড়ে। দমোদর সেই রাত্রেই পুনা থেকে চলে গেল বোম্বাই। পরদিন সকালে আবার বাবার সঙ্গে করতাল বাজিয়ে কীর্তন গাইতে লাগল। বালকৃষ্ণ আশ্রয় নিল হায়দ্রাবাদে। ওই ঘটনার পরদিন সকালে ষাঠি তিলকের সঙ্গে দেখা করে বলল, কাল রাত্রে গণেশ শিন্ডের গণেশ আমাদের উপর প্রসন্ন হয়েছেন। তিলক হাসি মুখে বললেন, ভালো, খুব ভালো, কিন্তু তোমরা সাবধানে থাকবে। সরকারিদের ধরার জন্য 20,000 টাকা পুরস্কার ঘোষণা করে। দুজন দ্রাবিড় ভাইয়ের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে যায় দামোদর এবং বালকৃষ্ণ। ফাঁসির হুকুম হয় দুজনেরই। তৃতীয় ভাই বাসুদেও তখন বাইরে, মাত্র 17 বছর তার বয়স। পুলিশ তাকে সন্দেহ করেনি, তবু রোজ তাকে একবার করে থানায় যেতে হয়। একদিন বাসুদেও বুঝতে পারল তাকে রাজসাক্ষী করার চেষ্টা চলছে। নিজের দাদাদের বিরুদ্ধে সাক্ষী দেবে বাসুদেও। এই সিংহ শিশুকে পুলিশ চেনেনি। দাদাদের সঙ্গেই সে মিলিত হবে। তার আগে সম্পন্ন করবে নিজের কাজ। বিশ্বাসঘাতকদের শাস্তি দিয়ে যাবে। রাতের অন্ধকারে বাসুদেও আর মহাদেব রানারে মুখোশ পরে এসে দাঁড়ালো সে দ্রাবিড় ভাইদের বাড়ির সামনে। এখন সেখানে পুনার নাগানাথ পার্ক। গলার আওয়াজ অন্যরকম করে তারা দ্রাবিড় ভাইদের ডেকে বলল, আপনাদের থানায় ডাকছে, আপনাদের পুরস্কার নেবেন না? দ্রাবিড় ভাই দুজন তাস খেলছিল, তাড়াতাড়ি নিচে নেমে এলো। বাড়ির বাইরে সবেমাত্র দুপা দিয়েছে, সঙ্গে সঙ্গে গর্জে উঠল পিস্তল। দুজন বিশ্বাসঘাতকের লাশ পড়ে রইল রাস্তায়। ফাঁসির হুকুম হবার পর ছোট ভাই বাসুদেও বলেছিল, দুজনকে মেরেছি, আমার দুবার ফাঁসি হবার কথা, কোনটা আগে হবে? বালকৃষ্ণ ফাঁসির হুকুম শুনে বলেছিল, ঠিক আছে ঠিক আছে। দামোদর বলেছিল, আর বেশি কিছু শাস্তি নেই। মহাদেব রানারে বিচারকের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছিল। ইয়েরা ওটা জেলে ফাঁসি হয় এই 3 ভাই এবং রানারের। সেই জেলে আর এক ছেলে বন্দী ছিলেন তিলক। ভোরবেলা ফাঁসির মঞ্চে যাবার আগে দামোদর চাফেকর প্রণাম করল তিলককে। তিলক তার হাতে তুলে দিলেন একখণ্ড ভগবত গীতা। তারপর দামোদর তার ভাইদের উদ্দেশ্য করে বলল, বালকৃষ্ণ, বাসুদেও, তবে আসি। ওরা উত্তর দিল, দাদা তুমি যাও, আমরাও আসছি। এরা 3 ভাই বিবাহিত ছিল। একজনের ছিল এক ছেলে আর এক মেয়ে, আরেকজনের শুধু একটি মেয়ে। তাদের দুজন এখনো বেঁচে আছে। শুধু ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে একই পরিবারের 3 বিবাহিত ভাই একসঙ্গে ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছে এমন আর দ্বিতীয় উদাহরণ নেই। বিপ্লব আন্দোলনের প্রথম পর্যায়ে গুপ্তহত্যা অবশ্যম্ভাবী। চাফেকর ভাইরা তার সফল সূত্রপাত করে গেলেন। যেদিন দামোদরকে ফাঁসি দেওয়া হলো সেই রাত্রে মহারাষ্ট্রের নাসিক জেলার ভণ্ডর গ্রামে একটি 13 বছরের ছেলে একা ঘরে তলোয়ার দিয়ে নিজের আঙ্গুল কেটে শপথ নিল, তোমাদের পবিত্র কাজ শেষ না করা পর্যন্ত আমি শান্তির মুখ দেখব না। ট্রাফিকরদের রক্ত থেকে উঠে আসা এই ছেলেটির নাম বিনায়ক দামোদর সাভারকর। চাঁপা ফুলের গন্ধ যেমন বহুদূর ছড়িয়ে পড়ে, সেরকম চাফেকর ভাইদের আত্মত্যাগের প্রেরণা ছড়িয়ে পড়ল ভারতবর্ষের নানা প্রান্তে। বাংলার যুবশক্তি তখন ক্রোধে ফুঁসছে, বিস্ফোরণ হতে আর দেরি নেই। বাংলা চিরকালেই দুর্জয়, শত অত্যাচার উৎপীড়নেও বাঙালির প্রতিবাদ স্পৃহা দমানো যায়নি। প্রথম প্রথম ইংরেজ শাসনের উপর দিয়ে ভদ্র আবরণের জন্য ভেতরে ভেতরে লুকানো নিষ্ঠুর শোষণযন্ত্রটি বাংলার শিক্ষিত সমাজের চোখে পড়েনি, কিন্তু দেরি হয়নি সে ভুল ভাঙতে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা একবার কলকাতা আক্রমণ করে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলেন সমুদ্রের দিকে। পলাশির যুদ্ধে মোহনলাল ও মীর মদনের বীরত্বের কথা
আমাদের চিরদিন মনে থাকবে। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় লুণ্ঠিত হলো স্বাধীনতা, কিন্তু সেই মীর জাফরেরই জামাই মীর কাসিম আত্মসম্মান রক্ষার জন্য শেষ ধাক্কা দিয়ে গিয়েছিলেন এই বিদেশি শক্তিকে। অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো মহারাজ নন্দকুমারকে। নন্দকুমার শান্তভাবে ফাঁসির মঞ্চে আরোহণ করে দেখিয়ে দিয়ে গেলেন ইংরেজের আইন কানুনের বড়ায় কত মিথ্যে। যে ভারতের দারিদ্র আজ সারা পৃথিবীর আলোচ্য বিষয়, সে ভারতের ঐশ্বর্যের লোভে একদিন সারা পৃথিবী থেকে ছুটে এসেছিল দস্যুর মতো বিদেশিরা। ভারত তথা এশিয়ার লুণ্ঠিত সম্পদে ইউরোপের দেশগুলো ধনবান হয়ে উঠেছে, বিলাসিতার আড়ম্বরে গা ভাসিয়েছে। ও দেশের কবি ইংরেজেরা নিজেদের উন্নতি নিয়ে গর্ব করেছে, এমনকি গেয়েছে মানবতার জয়গান। কিন্তু প্রাচ্যের কোটি কোটি মানুষের উপর তাদের জাত ভাইরা যে কি অত্যাচার চালাচ্ছে সে কথা একবারও মনে পড়েনি। বরং নিজেদের বিবেককে সান্ত্বনা দেবার জন্য তারা প্রচার করেছে যে এশিয়াবাসীরা অশিক্ষিত, বর্বর, তাদের মুক্তিদাতা রূপে এসেছে ইউরোপীয়রা। এদেশের সমাজ একসময় উপলব্ধি করলেন ভারতবর্ষে জ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্যের সম্ভার তুলে ধরে দেখাতে হবে যে শুধু সোনাদানা, হীরে জহরতি নয়, আত্মিক সম্পদেও এই দেশ কত উঁচুতে। এবং শুধু বিদেশিদের নয়, জানাতে হবে আত্মবিস্তৃত ভারতবাসীকে। জাতীয়তাবোধ এবং নিজের দেশের জন্য গর্ববোধ না থাকলে স্বাধীনতা বহু দূরে থেকে যাবে। বাংলাদেশের সেই জাতীয়তাবোধের উদ্বোধন করলেন রাজা রামমোহন। শিক্ষা জগতে এবং সামাজিক আচরণের ক্ষেত্রে বিপ্লব আনলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ঠাকুরবাড়ির ছেলেরা ভারতীয় সংস্কৃতি ও স্বদেশী আনাকে গৌরব দিলেন। ধর্মভেদ ঘোচাবার জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যত মত তত পথ। রঙ্গলাল, হেমচন্দ্র, মাইকেল মধুসূদন প্রমুখ কবিরা লিখলেন স্বদেশ বন্দনার গান। বঙ্কিম দিলেন সারা দেশকে এক উদ্দীপনার মন্ত্র, বন্দে মাতরম। বিদেশে ধর্ম প্রচার করতে গিয়েছিল স্বামী বিবেকানন্দ। ফিরে এসে তিনি বুঝলেন এদেশের মানুষ যদি মানুষের মতো বেঁচে থাকার অধিকার না পায় তাহলে ধর্মের কোনো প্রয়োজন নেই। এই খেতে না পাওয়া, অসুখে ভোগা মানুষগুলোর কাছে ধর্ম তো আফিমের মতো। ধর্মচর্চার বদলে তিনি বললেন শরীর চর্চা করতে। এমনকি সেই যুগে তিনি কথাও বুঝেছিলেন যে সশস্ত্র বিপ্লব ছাড়া এদেশ স্বাধীন হবে না। তার ছোট ভাই প্রখ্যাত বিপ্লববাদী ভূপেন্দ্রনাথ দত্ত তার বিবেকানন্দ সেইন্ট, প্যাট্রিয়ট অ্যান্ড পোয়েট নামের বইতে লিখেছেন যে বিদেশ থেকে অস্ত্রশস্ত্র আমদানি করবার জন্য স্বামীজি দেশীয় রাজাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন। সেই রুদ্র সন্ন্যাসী এদেশের মানুষকে জাগাবার জন্য প্রচার করলেন তার স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ, পরণকরণ, পরমুখপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভাগ্য স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দয়মন্তী ভুলিও না। তোমার উপাস্য সর্বত্যাগী উমানাথ শঙ্কর ভুলিও না। তোমার বিবাহ তোমার জীবনের ইন্দ্রিয় সুখের প্রদত্ত ভুলিও না। তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র ভুলিও না। নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবর্ষ আমার ভাই, ভারতবর্ষ আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বানারসি। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। বলো দিনরাত আমায় মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরতা দূর করো, আমায় মানুষ করো।
আপনারা শুনছিলেন অগ্নিপুত্র পর্ব 1।